এই চ্যাপ্টারের এই 3 টপিকের অঙ্ক শিখতে হবে: কনস্ট্রাকশন, জব, ইনস্টলমেন্ট সেলস, কনসাইনমেন্ট সেলস। এর মধ্যে গত ক্লাসে আমরা কনস্ট্রাকশন জব রিলেটেড অঙ্কটা করেছি। এটা তোমরা একটু দেখে নিও যারা লাস্ট ক্লাসে ছিলে না। আজকে আমরা ইনস্টলমেন্ট সেলসটা দেখব, নেক্সট ক্লাসে আমরা কনসাইনমেন্টটা দেখব, তারপরে 3টে নিয়ে আবার আলোচনা হবে। কারো সমস্যা অথবা কম্বাইন কোনো অঙ্ক থাকলে আমি সমাধান করব। আসো, ইনস্টলমেন্ট সেলস। ইনস্টলমেন্ট সেলস মানে কিস্তি বিক্রয়। কিস্তিতে পণ্য বিক্রয়ের গল্প থাকবে। সেখান থেকে তোমাকে রেভিনিউ রিকগনিশন করতে হবে, মানে প্রফিট তোমাকে আলাদা করতে হবে এবং জার্নাল করতে হবে। ব্যাপারটা খুবই সিম্পল। তো আসো আমরা একটা ভার্সিটি কোশ্চেন ক্যাটাগরির টাইপের একটা অঙ্ক দেখে অঙ্কটা সমাধান করি। এই হচ্ছে আমাদের একটা ভার্সিটি কোশ্চেন ক্যাটাগরি, একটা প্রশ্ন। আমরা এটা সমাধান করব। প্রশ্নটা পড়ি, দেন সমাধান করার চেষ্টা করি। তুমি একটু দেখো পুরো প্রশ্নটা কি আছে, আমি একটু পড়ে নেই তোমার জন্য। প্রশ্নটা দেখি। Presented value, the summarized information of a company which sells merchandise on installment basis. কথার অর্থ কি দাঁড়ালো তুমি দেখো। সামারাইজ ভ্যালু, প্রেজেন্টেড ভ্যালু নিচে প্রদর্শন করা আছে সামারাইজড ইনফরমেশন অফ এ কোম্পানি হুইচ সেলস মার্চেন্ডাইজ অন ইনস্টলমেন্ট বেসিস। একটা কোম্পানির কিছু তথ্যের সামারি দেওয়া আছে, যেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তারা কিস্তিতে পণ্য বিক্রি করে। দেখো ডিটেল দেওয়া আছে, আর 3টা সাল দেওয়া আছে: 2020, 21 এবং 22। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, আমরা যে কিস্তিতে পণ্য বিক্রি করেছি তার দাম কত ছিল। কস্ট অফ সেল, সেলস অন ইনস্টলমেন্ট, সরি, প্রথমটা ছিল সেলস অন ইনস্টলমেন্ট, মানে হচ্ছে আমরা কত টাকার পণ্য কিস্তিতে বিক্রি করেছি। কস্ট অফ সেলস, এই সেলের খরচ কত ছিল, মানে কত টাকার পণ্য কত টাকায় বিক্রি করেছি। এটার দাম ছিল 2.5 লাখ টাকা, বিক্রি করেছি 3,50,000 টাকা। গ্রস প্রফিট, লাভ কত হয়েছে। 2.5 লাখ টাকার জিনিস আমরা 3,50,000 বিক্রি করেছি, লাভ হয়েছে 1 লাখ। ঠিক এইভাবে 20, 21 এবং 22-এর ইনফরমেশন দেওয়া আছে। এবং নিচে আরেকটা হেডলাইন দেওয়া আছে, দেখো। এখানে বলতেছে কালেকশন ফ্রম কাস্টমার। কাস্টমারদেরকে আমরা টাকা, কাস্টমারদের কাছ থেকে টাকা কখন পেয়েছি, কিভাবে পেয়েছি। 2020 সালের টাকার 3টা কিস্তি পেয়েছি। দেখো, 3,50,000 টাকা পাওয়ার কথা। একটা কিস্তি পেয়েছি 2020-এ 1 লাখ, আর একটা কিস্তি পেয়েছি 1,50,000, আর একটা কিস্তি পেয়েছি 1 লাখ। এই যে দেখো, এক, 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 1,50,000, তাহলে 2,50,000, আর এই হচ্ছে 3,50,000, মানে এই 3,50,000 3 বছরে পেয়েছি। 21-এর টাকা দেখো, 21-এর টাকা 21-এ পেয়েছি 2 লাখ, 22-এ পেয়েছি 1 লাখ। 22-এর টাকা দেখো, 22-এর টাকা আমরা 22-এ পেয়েছি একটা কিস্তি, কারণ তারপরে তার সময় আসে না, আর কিস্তি পাইনি। এই গল্প থেকে তোমার করণীয়: কম্পিউট দ্য রিয়েলাইজ গ্রস প্রফিট ফর ইচ ইয়ার ফ্রম 2020 টু 2022। তোমাকে রিয়েলাইজ গ্রস প্রফিট বের করতে হবে। রিয়েলাইজ গ্রস প্রফিট বের করতে হবে 2020 থেকে 2022 পর্যন্ত, তাহলে 20, 21, 22 3 বছরের তোমাকে রিয়েলাইজ গ্রস প্রফিট বের করতে হবে। এখন তুমি বলবা যে প্রফিট তো আমি চিনি, নিট প্রফিট, গ্রস প্রফিট চিনি, কিন্তু রিয়েলাইজ গ্রস প্রফিট কাকে বলে। রিয়েলাইজড গ্রস প্রফিট জিনিসটা কি? দেখো, প্রফিট হচ্ছে আমরা যা লাভ করি। ধরো আমি 100 টাকার জিনিস তোমার কাছে 150 টাকায় বিক্রি করলাম, 150 টাকা লাভ। কিন্তু লাভটা ধরো টাকা তুমি আমাকে দাওনি, বাকি রেখেছি আমরা। প্রোডাক্টের দামটা তোমার কাছ থেকে আমি পরে নিব, বাকিতে বিক্রি করেছি। সেক্ষেত্রে লাভটা আমি আদায় করি নাই। যখন তুমি আমাকে সব টাকা হাতে দিয়ে দিবা, আমি হাতে টাকা পাবো, রিসিভ করব, তখন ওই লাভটাকে বলা হয় রিয়েলাইজ প্রফিট। তো আমাদেরকে এখানে বের করতে বলছে আমরা যে কিস্তিতে বিক্রি করেছি, লাভ কত টাকা এখন পর্যন্ত হাতে এসেছে, লাভ কত টাকা এখন পর্যন্ত রিসিভ করেছি, এটাকে বলা হয় রিয়েলাইজ প্রফিট। এরপরের প্রশ্ন: প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ইন 2022, 2022-এর জাবেদা করো। তাহলে 20 থেকে 22-এর আমরা প্রফিট বের করব, এবং এই 22 সালের আমরা জাবেদা করব। আমাদের কাজ দুটি। আসো প্রথম কাজটি করি। প্রথম কাজ হচ্ছে রিয়েলাইজ প্রফিট বের করা। তো রিয়েলাইজ প্রফিট বের করা খুবই সিম্পল। তুমি একটা টেবিল করে নাও। তুমি একটা টেবিল করো, ক্যালকুলেশন অফ রিয়েলাইজ প্রফিট। টেবিলের নাম।
ক্যালকুলেশন অফ রিয়েলাইজড প্রফিট, টেবিলে টাকার কলাম দিবে তিনটি, একটি ডিটেল, যতটা ইয়ার ততটা টাকার কলাম লাগবে। ক্যালকুলেশন অফ রিয়েলাইজড প্রফিট 2020, 2021, 2022। ডিটেলস টেবিলটা করে নাও, আমরা এটার ভিতরেই বের করতে পারবো রিয়েলাইজ প্রফিট। এই টেবিলটা বের করে আমাকে জানাও। তুমি লিখো সেলস, প্রশ্নে যেটা দেওয়া আছে, সেলস অন ইনস্টলমেন্ট, তারপরে লেস কস্ট অফ সেলস, তারপরে যেটা বেরোবে এটার নাম হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট টাকাগুলা সিমিলার বসো, যা আছে তাই বসো। এখানে আমার আছে, আমি বসিয়ে দিচ্ছি। টাকাগুলা যা আছে তুমি তাই বসো। দেখো এটা থেকে রিভিউ করলে এটাই হয়। আমি যদিও দাগ দিয়ে নিব, আমরা মাঝখানে একটা দাগ টেনে নিব। মাঝখানে একটা দাগ টেনে নিব, কারণ যেহেতু সেলস থেকে আমরা কস্টটা বাদ দিচ্ছি। ওকে, তুমি বসাও, বসে বিয়োগ করো, এবং প্রফিটটা আমাদের আর কাজে লাগবে না। প্রত্যেকটা প্রফিটকেই তুমি ক্লোজ করে দাও। প্রত্যেকটা প্রফিটকে তুমি ক্লোজ করে দাও, যেই ব্যালেন্সটা হয়েছে ব্যালেন্সড। এবার লিখো পার্সেন্টেজ অফ প্রফিট। পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট বের করার ফর্মুলা হচ্ছে, তুমি প্রফিটটাকে সেল দিয়ে ভাগ করবা আর 100 দিয়ে গুণ করবা। আমি এখানে লিখে দিলাম, ভিতরে কি করবা, এখানে কি করবা তুমি শোনো, প্রফিটকে সেলস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। প্রফিট কত ছিল তোমার? 1 লাখ। এই 1 লাখকে তুমি 3,50,000 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো। পার্সেন্টটা কত হয় আমাকে জানাও। এখানে দিও 3,50,000-কে 3,50,000 দিয়ে 1 লাখকে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, একটা পার্সেন্ট চলে আসবে। পার্সেন্টটা এখানে বসো। কার কত হয় আমাকে বলবে। 28.57 প্রথমটা। 28.57। হম, তারপর একটা 1 লাখকে 3,60,000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। 27.78। 27.7 27.78। 7-8। লাস্টেরটা তো 26.32। ওকে, আমরা এখন পর্যন্ত যে কাজটা করেছি আমি যদি তোমাকে রিপিট শোনাই, কি হবে তুমি শোনো। আমাদেরকে রিয়েলাইজ প্রফিট বের করতে বলছে, তুমি প্রফিটের জন্য টেবিল করবা, তিনটা ইয়ার থাকলে তিনটা, দেন প্রশ্নের ইনফরমেশন গুলো বসাবা। সেলস থেকে
কস্ট বাদ দিবা প্রফিট বেরোবে, সেলস থেকে কস্ট বাদ দিবা প্রফিট বেরোবে। এই প্রফিটটাকে আমরা ক্লোজ করে রাখবো। এবার প্রফিটের পার্সেন্ট বের করবো, লিখেছি আমরা পার্সেন্টেজ অফ প্রফিট। আমরা লিখেছি পার্সেন্টেজ অফ প্রফিট। এখন পার্সেন্টেজ অফ প্রফিট বের করার রোল, প্রফিটকে সেলস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, প্রফিটকে সেলস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, প্রফিটকে সেলস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। ওকে, এবং এই কাজটা করার পর এই টেবিলটার এই জায়গাটাকেও তুমি ব্লক করে দাও, তোমার আপাতত আর কোনো কাজ নেই, এটা ওয়ার্কিং। এই টেবিলটাকে তুমি ব্লক করে দাও। এরপর তোমাকে কি করতে হবে তুমি দেখো। দেখো আমি এই টেবিলটাকে ব্লক করে দিলাম, ঠিক আছে। এখন পর্যন্ত কিন্তু আমার রিয়েলাইজ গ্রস প্রফিট বের হয় নাই। এবার বক্সের ভিতরে তুমি লেখো কালেকশন। কালেকশন লিখো, ভিতরে সাল লিখো 2020 সাল, কারণ কালেকশনের সাল তোমার কাছে তিনটা, 20, 21, 22। তুমি লেখো কালেকশন 2020, চাইলে আন্ডারলাইন করতে পারো। তুমি একটু দেখো 20-এর টাকা তুমি কয়টা রিসিভ করেছো, একটু প্রশ্নে যাও, আমি প্রশ্নটা তোমাকে দেখাই। 20-এর টাকা তুমি কয়টা রিসিভ করেছো তোমার এখানে আছে। আমি যদি তোমাকে মার্ক করে দেখাই 20-এর টাকা কয়টা রিসিভ করেছো, এই যে দেখো 20 সালের একটা টাকা পেয়েছো এখানে, একটা টাকা পেয়েছো এখানে, আর একটা টাকা পেয়েছো এখানে। তার মানে 20 সালের তুমি টাকা রিসিভ করেছো তিনটা। বরাবর দেখো 20 সালের তুমি টাকা রিসিভ করেছো কয়টা, তিনটা। এই যে 20 সালের বরাবর তোমার কাছে টাকা আছে তিনটা। 20 সালের তুমি এই তিনটা টাকা রিসিভ করেছো। তাহলে তুমি কালেকশন 20 লিখে এই তিনটা টাকা লিখতে হবে, 1 লাখ, 1,50,000 এবং 1 লাখ, তাই তো? এই যে আমি দেখাই, তুমি কালেকশন লিখে 1 লাখ, 1,50,000, আবার 1 লাখ। ওকে, এবার তুমি জানো 20 সালের টাকার পার্সেন্টটা কত? এই যে 20 সালের পার্সেন্ট কিন্তু 28-57। তো এটার তুমি 28-57% বের করো তো, 28.57% বের করো তো কত আসে। প্রত্যেকটার 28-57% ধরো, বের করে কত আসে আমাকে জানো। এটা 28-57 হবে, এটা 28-57। প্রত্যেকটা টাকার 28-57 বের করে তুমি পার্সেন্ট গুলো বসাও। 1 লাখ টাকার 28-57 হচ্ছে 28,570। 28,570 টাকা। 570, হ্যাঁ, 28,570। আর 1,50,000-এর 28-57% কত আসছে দেখো তো। 42,855 টাকা। 42,855। আবার 1 লাখ টাকা ছিল, তার পার্সেন্ট হচ্ছে 28,570। ওইটা হচ্ছে 28,570। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে প্রত্যেকটা টাকার উপর পার্সেন্ট ধরলাম 28, কিন্তু এক একটা এক এক ঘরে লিখলাম কেন? তুমি একটু প্রশ্নে ফিরে যাও। 20-এর টাকা আমরা কিছু পেয়েছি 20-এ, কিছু পেয়েছি 21-এ, কিছু পেয়েছি 22-এ। তো টাকাটা 20-এর, তাই আমরা পার্সেন্ট ব্যবহার করব 20-এর। বাট পেয়েছি 20-এ, তখন 20-এর ঘরে বসাবো, 21-এ পেয়েছি 21-এর ঘরে বসাবো, 22-এ পেয়েছি 22-এর ঘরে বসাবো। দেখো টাকাটা 20-এর, এই জন্য 20-এর পার্সেন্ট ইউজ করছি। বাট প্রথমটা বসাইছি প্রথমটাতে, তারপরটা তারপরটাই, তারপরটা তারপরটাই, মানে যার যার ঘরের টাকা তার তার ঘরে বসাইতে হবে। কিন্তু পার্সেন্ট ইউজ করতে হবে সালের। আমি আরেকটা দেখালে তুমি আরেকটু ক্লিয়ার বুঝবা। এরপরেরটা কত ছিল? 21 সালের টাকা না? তো 21 সালের টাকা কয়টা? দুইটা, 2 লাখ আর 1 লাখ। দেখো পার্সেন্ট ব্যবহার করবো 21-এর, কিন্তু বসাবো 21-এ এবং 22-এ। তো আমি লিখি কালেকশন 2021, লিখবো কালেকশন 2021। কালেকশন 2021, কালেকশন 2021-এর কত ছিল? 21-এর টাকা ছিল একটা 2 লাখ এবং একটা 1 লাখ। তো আমি একটা বসাবো 2 লাখ,
একটা বসাবো 8 লাখ। পার্সেন্ট ব্যবহার করব, এই যে 21% 2758 @27.78%। দ্বিতীয়টা @27.78%। টাকা কত আসে দেখো। স্যার 55,560 টাকা। আচ্ছা, এটা বসাবো কোথায়? 21-এর পরে। 21-এর 55,000। 560। এরপর একটা 27,780। ওকে। আমি আবার সেম জিনিসটা আরেকটা সাল বাকি আছে, লিখবো কালেকশন 2022। কালেকশন 2022 লিখে 22-এর টাকা কয়টা পেয়েছি একটু প্রশ্ন দেখো তো। দেখো আর একটা 22-এর বরাবর টাকা মাত্র একটা, তাহলে 1,30,000। 1,30,000 @, পার্সেন্ট ছিল 26-32। দেখো তো কত আসছে 26-32। 34,216। 34,200। এবার দেখো সব কালেকশন শেষ। 20-এর 3টা টাকা বসছে, 21-এর 2টা টাকা বসছে, 22-এর একটা টাকা বসছে, সব শেষ। দেন এবার তুমি টেবিলের টাকাগুলো যোগ করো। কিভাবে যোগ করবো দেখায়। এইটার টাকাই আছে একটা, এটার টাকা যা আছে তাই, 28,570। এই দুইটা যোগ করে কত হয়, এই তিনটা যোগ করে কত হয় বলো। স্যার 2021-এর হচ্ছে 98,415 টাকা। 98,415 15 টাকা। টাকা। লাস্ট স্যার 90,566 টাকা। এই যে এখন প্রফিটটা টেবিলে বের হয়েছে, এটাকে বলা হয় রিয়েলাইজ প্রফিট। তো রিয়েলাইজ প্রফিট মানে হচ্ছে আদায়কৃত প্রফিট। আদায়কৃত প্রফিট হচ্ছে আমি যেই কিস্তিটা হাতে পেয়েছি ওর মধ্যে প্রফিট কত ছিল, এটাকে বলা হয় রিয়েলাইজ প্রফিট। রিয়েলাইজ প্রফিট মানে হচ্ছে আমরা যেই কিস্তিটা পেয়েছি তার ভিতরে লাভ করি। তাহলে দেখো আমরা কিস্তি পেয়েছি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইখানে এবং এইখানে, এইখানে, এবং তাদের উপর পার্সেন্ট বের করে করে আমি বের করেছি প্রফিটের পরিমাণ কত। দেন আমরা যোগ করে যেটা পেয়েছি এটাকে বলা হয় রিয়েলাইজ প্রফিট 2020, রিয়েলাইজ প্রফিট 2021 এবং রিয়েলাইজ প্রফিট 2022। ঠিক এই টেবিলটায় যদি প্রশ্ন থাকে তুমি বলো, আমি একদম প্রথম থেকে রিপিট করে দিব। যদি প্রশ্ন থাকে বলো, আমি প্রথম থেকে রিপিট করতে পারবো। জাবেদা কোন ইয়ারের দিতে বলছে আমরা একটু দেখে নিই। প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ইন 2022, 2022-এর জার্নাল। তো 2022-এর জার্নাল দিব আমরা 22-এর টাকা পয়সা নিয়ে। তো আমরা জার্নালের পাশে লিখে দিই 2022। ওকে। এবার 22-এর প্রথম জাবেদা। তুমি জানো বিক্রয়ের জাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এখন লিখতে হবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ডেবিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। জাস্ট দুইটার পাশে ইনস্টলমেন্ট অ্যাড হয়েছে। 22-এ কত টাকার পণ্য বিক্রি করেছিলাম আমরা? 3,80,000। শুধু 3,80,000 বসবে।
আমরা দ্বিতীয় চাবিতে লিখবো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনস্টলমেন্ট ইনভেন্টরি ক্রেডিট। কস্ট অফ গুডস সোল্ডের চাবিদার মতো কস্টের টাকাটা বসাবো। এই যে দেখো কস্টের টাকা 2,80,000 ছিল, এই 2,80,000 এবং সব সময় সিমিলার চাবিদা, চাবিদা চেঞ্জ হবে না কখনো। এরপর সি নম্বর চাবিদা, তুমি বিক্রি করে যে পরিমাণ লাভ পেয়েছো লাভের চাবিদা। বিক্রি করে আমরা যেই পরিমাণ লাভ পেয়েছি তার চাবিদা। লাভের জন্য চাবিদা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, ডেফার্ড গ্রস প্রফিট, ডেফার্ড গ্রস প্রফিট ক্রেডিট। দেখো প্রথম জাবেদা ছিল সেলসের জাবেদা, তারপরটা হচ্ছে কস্টের জাবেদা, এখন এটা হচ্ছে লাভের জাবেদা। তো লাভের জাবেদা প্রফিট ইনস্টলমেন্ট সেলস, এই যে এই সেলসের টাকাটাই বসবে 3,80,000। কস্ট অফ গুডস, এখানে কস্টের টাকাটা, যে টাকাটা বসালাম 2,80,000। লাভ হয়েছিল কত মনে আছে? 1,00,000। এই 1,00,000 টাকা হচ্ছে ডেফার্ড গ্রস প্রফিট। এরপরে চাপাতা হচ্ছে কি পরিমাণ টাকা আমি কালেকশন করছি তার চাপাতা। কি পরিমাণ টাকা কালেকশন করছি, ক্যাশ ডেবিট, ডেফার্ড ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2020 ক্রেডিট, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। ঘটনা হচ্ছে আমরা এখন যে জাবেদাটা লিখবো সেটা হচ্ছে কত টাকা আমরা কালেকশন করছি, কত টাকা আমরা কালেকশন করছি। আমি দেখাই কত টাকা কালেকশন করছি। ক্যাশ ডেবিট 20-এর কিস্তি, 21-এর কিস্তি, 22-এর কিস্তি, তিনটা কিস্তি পেয়েছি আমি 22 সালে। দেখাই তোমাকে, এই যে 22 সালের টেবিলে এসে দেখো, 22 সালের টেবিলে দেখো এই যে কালেকশন করছি, 20-এর একটা কিস্তি পেয়েছি 1,00,000, তারপরে 20-এর একটা কিস্তি, 21-এর একটা কিস্তি পেয়েছি 1,00,000 এবং 22-এর একটা কিস্তি পেয়েছি 1,30,000। তাহলে তিনটা কিস্তি পেয়েছি, তাই না? 22 সালে তিনটা সালের টাকা রিসিভ করেছে। তো আমরা লিখবো কত কত ছিল একটু দেখি, 1,00,000, 1,00,000, 1,30,000। আমি লিখবো 1,00,000, 1,00,000, 1,30,000, 3,30,000, 3,30,000। তোমাকে আরেকটা জাবেদা দিতে হবে, কত টাকা প্রফিট রিয়েলাইজ করছো, কত টাকা প্রফিট রিয়েলাইজ করছো। এটা কিন্তু আমরা ওয়ার্কিং করে বের করছি প্রফিট কত টাকা হয়েছে। এই যে 22 সালে প্রফিট কত হয়েছে, 90,000। এই তার জন্য তোমাকে একটা জাবেদা দিতে হবে। কিভাবে দিব দেখাচ্ছি। ডেফার্ড গ্রস প্রফিট ডেবিট, ডেফার্ড গ্রস প্রফিট 2020, দেখো ডেফার্ড গ্রস প্রফিট, ডেফার্ড গ্রস প্রফিট 20, ডেফার্ড গ্রস প্রফিট 21, ডেফার্ড গ্রস প্রফিট 22, তিনটা ইয়ারের প্রফিট আমরা পেয়েছি। এটা কোথায় পাবো আমরা? এই যে ওয়ার্কিং এ 28,000, 27,000 এবং 34,000।
দেখো 28,000, প্রথমটার প্রফিট ছিল 28,570, আমি এটা বসাবো 28,570, তারপরটা 27,780 ছিল 27,780, তারপরটা 30,216, 30,216, সবগুলা যোগ করা হবে রিয়েলাইজ গ্রস প্রফিট। রিয়েলাইজ গ্রস প্রফিট সবগুলো যোগ করলে যা হয় টেবিলে আছে 90,566। 90,566। তুমি চাইলে আর একটা জাবেদা এক্সট্রা দিতে পারো, এটা না দিলে প্রবলেম নেই, বাট দিলে ভালো, না দিলে অসুবিধা হবে না। তবে এই পাঁচটা দেওয়া লাগবে, এখন যে পাঁচটা দিয়েছি এই পাঁচটা দেওয়া লাগবে। এখন যেটা আমরা দিব সেটা হচ্ছে প্রফিটটাকে লাভ লোকসান হিসেবে স্থানান্তর করার জন্য, এটাকে বলা হয় প্রফিট ট্রান্সফার। তো প্রফিট ট্রান্সফারের জাবেদা হবে রিয়েলাইজ প্রফিট, আমি একটু আলাদা করে লিখি। রিয়েলাইজ গ্রস প্রফিট ডেবিট, ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। এটা হচ্ছে প্রফিটকে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফারের জাবেদা, প্রফিটকে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফারের জাবেদা। তুমি এই 6টা জাবেদা একদম মুখস্থ করে ফেলতে হবে। দেখো, প্রথম জাবেদাটা ছিল আমাদের সেলসের জাবেদা, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, ইনস্টলমেন্ট সেলস, কত টাকায় বিক্রি করছি। তারপরটা হচ্ছে কস্টের জাবেদা, মানে কত টাকা দামের পণ্য বিক্রি করছি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনস্টলমেন্ট ইনভেন্টরি ক্রেডিট। তারপর হচ্ছে লাভ হয়েছে কত টাকা, ইনস্টলমেন্ট সেলস ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট এবং ডেফার্ড গ্রস প্রফিট ক্রেডিট। তারপর হচ্ছে কত টাকা হাতে পেয়েছি তার জাবেদা, ক্যাশ ডেবিট, 3টা ইয়ারের 3টা কিস্তি পেয়েছি, সো অ্যাকাউন্ট রিসিভেবল, ইনস্টলমেন্ট 2020-এর, 2021-এর, 2022-এর সব যোগ করে যা হয় ক্যাশ। প্রত্যেকটা কিস্তির মধ্যে প্রফিট ছিল, কারণ প্রফিটগুলো আমরা টেবিলে বের করেছি, এই যে টেবিলে বের করেছি, প্রত্যেকটা কিস্তির ভিতরে প্রফিট ছিল। এই প্রফিটগুলোকে বলা হয় ডেফার্ড প্রফিট। এই যে দেখো ডেফার্ড প্রফিটগুলো ডেবিট করেছি, ডেফার্ড প্রফিট, ডেফার্ড প্রফিট, ডেফার্ড প্রফিট। এটা হচ্ছে কয় বছরের, যতটা কিস্তি পেয়েছি, 3 বছরের পেয়েছি, 3 বছরের, 20, 21, 22 সবগুলা যোগ করে যেটা হয় এইটাকে বলা হয় রিয়েলাইজ গ্রস প্রফিট, রিয়েলাইজ গ্রস প্রফিট। এবার এই প্রফিটটাকে তুমি লাভ লোকসান হিসাবে স্থানান্তর করবা ইনকাম স্টেটমেন্টে, তার জন্য যাবে তার রিয়েলাইজ গ্রস প্রফিট ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট, এই সিমিলার অ্যামাউন্টটা বসাই দেবা। এই হচ্ছে 6টা জাবেদা, এই 6টা জাবেদা তোমাকে মুখস্থ রাখতে হবে যেন তুমি অন্য অঙ্ক করার সময় করতে পারো। ঠিক আছে, অন্য যে কোনো অঙ্ক করার সময় যেন তুমি করতে পারো।